আপনারা কি জানেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম নায়িকা কে ছিলেন? শুনলে অবাক হবেন, একসময় চলচ্চিত্রে নারীদের অভিনয় করাকে অত্যন্ত তুচ্ছ চোখে দেখা হতো এবং নারীদের চরিত্রে অভিনয় করতেন খোদ পুরুষরাই। কিন্তু এমন কেন কেন তখন নারী চরিত্রে অভিনয় করতেন পুরুষ? সে কথাই বলবো আজ। বলবো সেই সামাজিক অন্ধকার সরিয়ে, সেই জগদ্দল পাথর সরিয়ে উঠে আসা একজোড়া ভারতীয় বীরাঙ্গনার কথা। একজন ভারতীয় সিনেমার প্রথম নায়িকা, ফার্স্ট হিরোইন কমলাবাই কামাত ওরফে কমলাবাই গোখেল। অপরজন তার মা, ভারতীয় সিনেমার প্রথম অভিনেত্রী দুর্গাবাই কামাত। 1913 সালের বম্বে, এক বৈপরীত্যের নগরী, দ্রুত শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছিল ঠিকই, একই সঙ্গে জীবনের প্রায় প্রতিটি দিককেই তখন নিয়ন্ত্রণ করত মানুষের লিঙ্গ পরিচয়। ঠিক এমনই এক প্রেক্ষাপটে দাদা সাহেব ফালকে নির্মাণ করেছিলেন ভারতের প্রথম নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। পর্দায় চিত্রিত প্রতিটি নারী চরিত্রে অভিনয় করেছিলেন পুরুষ অভিনেতারাই। দাদা সাহেব তখন নারী চরিত্রে অভিনয় করার জন্য কোনো মহিলাকেই খুঁজে পাননি। শেষে রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী রানী ভানুমতির চরিত্রে মাত্র 15 টাকা বেতনে বেছে নিতে হয় রেস্তোরাঁর এক ওয়েটারকে। তিনি আন্না সালুমকে। না, কোনো মহিলা নন, তিনি ছিলেন কিছুটা মেয়েলি স্বভাবের, রীতিমতো জলজ্যান্ত এক পুরুষ। তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রথম নায়িকা চরিত্রের অভিনেতা। বিংশ শতাব্দীর শুরুর দিকে কোনো নারীর জীবন আবর্তিত হতো একান্তভাবেই তার গৃহকোণকে কেন্দ্র করে। জীবিকার সন্ধানে বাইরে যাওয়া, জনসমাজে মেলামেশার কোনো অনুমতিই ছিল না অধিকাংশ নারীর। কোনো নারী চলচ্চিত্রে অভিনয় করলে তাকে সমাজচ্যুত করার হুমকি থাকত, হারাত তার এবং পরিবারের সমস্ত সামাজিক মর্যাদা। এই সামাজিক মৃত্যুদণ্ডের ফলে দাদা সাহেব ফালকের সামনে প্রতিভাবান মহিলা অভিনয়শিল্পীর এক সম্পূর্ণ শূন্য ভাণ্ডার ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এই সব বাধাকে অতিক্রম করে চলচ্চিত্র জগতে প্রবেশ করার, এই রকমের সামাজিক আত্মহত্যা করাটা কেবল সেই মহিলাই পূরণ করতে পারতেন যার হারানোর মতো কোনো সামাজিক মর্যাদা অবশিষ্ট ছিল না। দুর্গাবাই কামাত এবং তার মেয়ে কমলাবাই ঠিক এই পর্যায়েই এসে পৌঁছেছিলেন। কেমন করে, এবার সেটাই বলি। মহারাষ্ট্রের এক অত্যন্ত রক্ষণশীল গৌড় সারস্বত ব্রাহ্মণ পরিবারের দুর্গাবাই কামাত ছিলেন নাচ, গান ও বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী। পড়াশুনো 7ম শ্রেণী পর্যন্ত। বিয়ে হয়েছিল বম্বের জে স্কুল অব আর্টসের এক ইতিহাসের শিক্ষকের সঙ্গে। কিন্তু সে বিয়ে সুখের হয়নি। গার্হস্থ্য অত্যাচার ও অবহেলা মুখ বুজে সহ্য না করে একমাত্র সন্তান ছোট্ট কমলাবাইকে সঙ্গে নিয়ে স্বামীকে ত্যাগ করে চলে যাওয়ার দুঃসাহসের হিম্মত দেখিয়েছিলেন দুর্গাবাই। একজন স্বামী বিচ্ছিন্না নারী হিসেবে তিনি তখন সমাজের চোখে একঘরে ব্রাত্য মহিলা। যে সমাজ, যে সম্প্রদায়টির তাকে আগলে রাখার কথা ছিল, তারাই তাকে বর্জন করেছিল। সে সময় বেঁচে থাকার জন্য তার সামনে বিকল্প পথ ছিল অত্যন্ত সীমিত ও হতাশাজনক। স্টেপ বেঁচে থাকার তাগিদে এবং মেয়েকে বড় করার উদ্দেশ্যে দুর্গাবাই তখন যোগ দেন একটি ভ্রাম্যমাণ থিয়েটার দলে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ভারতে জনসমক্ষে মঞ্চে তথাকথিত ভদ্র পরিবারের, বিশেষ করে উচ্চবর্ণের ব্রাহ্মণ নারীদের অভিনয় করাকে সে সময় অনৈতিক ও পতিতাবৃত্তির সমতুল্য মনে করা হতো। ফলে সিঙ্গল মাদার দুর্গাবাই এবং তার মেয়েকে রক্ষণশীল ব্রাহ্মণ সম্প্রদায় চিরতরে এক ঘরে করে দেয়। 1913 সালের দিকে কমলাবাই তখন বছর 13। এমন এক অসহায় মুহূর্তে দাদা সাহেব ফালকে দুর্গাবাইয়ের কাছে উপস্থিত হলেন তার ঠিক পরের দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে। সামাজিক নির্বাসনের নিশ্চিত পরিণতিকেই শ্রেয় মনে করলেন দুর্গাবাই। চলচ্চিত্র জগৎকে তিনি বেছে নিলেন বেঁচে থাকার এক অপরিহার্য হাতিয়ার হিসেবে। 1913 সাল কমলাবাই এবং দুর্গাবাই নির্বাক চলচ্চিত্র মোহিনী ভস্মাসুরের সেটে পা রাখলেন। আর এর মাধ্যমেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে অভিনয় করার বিরল সম্মান অর্জন করলেন। নায়িকা মোহিনীর ভূমিকায় কমলাবাই এবং পার্বতীর চরিত্রে মা দুর্গাবাই। স্মরণ করাই এই বছরই বিনোদিনী দাসীর আত্মজীবনী প্রকাশিত হয়েছিল।
মোহিনী ভস্মাসুর। খুবই দুঃখের বিষয়, অধিকাংশ ভারতীয় নির্বাক সিনেমার মতো এই মূল্যবান ছবিটিও কালির গর্ভে হারিয়ে গেছে। মা মেয়ে যখন এই ঐতিহাসিক সামাজিক বাধা ভেঙে নতুন ইতিহাস রচনা করছিলেন, তখন চলচ্চিত্র জগতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল তীব্র বিদ্বেষপূর্ণ। যেসব পুরুষ অভিনেতা এতদিন নারী চরিত্রে অভিনয় করে আসছিলেন, তারা বুঝতে পারলেন তাদের সেই বিশেষ দক্ষতার আর কোনো প্রয়োজন থাকবে না। সহ অভিনেতাদের পক্ষ থেকে ক্রমাগত চাপ বাধা সত্ত্বেও কমলাবাই এবং দুর্গাবাই অভিনয় চালিয়ে গেলেন। তাদের দুজনের এই অটল উপস্থিতি পরবর্তীকালে চলচ্চিত্রে শিল্পী নির্বাচনের প্রচলিত পদ্ধতি ও দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিল। এই অদম্য সহনশীলতার প্রভাব ছিল সুদূরপ্রসারী। সমাজের প্রাথমিক তীব্র বিরোধিতা ও ক্রমাগত আক্রমণের মুখেও এই টিকে থাকা লড়াই অন্যান্য নারীদের জন্য স্থাপন করে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। দুর্গাবাই কামাত এবং তার কন্যা কমলাবাই এভাবেই এই নবীন ভারতীয় সিনেমায় নারীদের অভিনয়ের বন্ধ দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। 1913 সালে তারা যে পেশাগত পথের সূচনা করেছিলেন, ঠিক সেই পথেই আজ ভারতের বিশাল চলচ্চিত্র শিল্পে কর্মরত হাজার হাজার নারী তাঁদের পদচারণা অব্যাহত রেখেছেন। দুর্গাবাই এবং কমলাবাই উভয়ে দীর্ঘজীবী ছিলেন। দুর্গাবাইয়ের মৃত্যুর প্রকৃত দিনক্ষণ জানা না থাকলেও তিনি শতবর্ষী ছিলেন বলে প্রচার আছে। আর কমলাবাই 1997 সালে 97 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবার কিছুটা কমলাবাইয়ের কথায় আসি। অদম্য মানসিকতা এবং অভিনয়ের প্রতি তীব্র নিষ্ঠাই ছিল কমলাবাইয়ের মূলধন। ছোট থেকেই ভ্রাম্যমাণ জীবনের কারণে কমলাবাইয়ের প্রথাগত শিক্ষালাভ সম্ভব হয়নি। তবুও তার জীবনের অন্যতম মূল মন্ত্র ছিল দ্য শো মাস্ট গো অন। পরিস্থিতি যাই হোক না কেন, প্রদর্শন চালু থাকবে। চলমান থিয়েটার সার্কিটের সহ অভিনেতা রঘুনাথ গোখেলকে বিয়ে করেন কমলাবাই। মারাঠি মঞ্চে পরিণত হন সবচেয়ে জনপ্রিয় জুটি। মাত্র 25 বছর বয়সে তার স্বামী রঘুনাথ গোখেল গোপীচাঁদ নাটকের মঞ্চায়নের সময় গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তবুও সেদিন তিনি নাটক বন্ধ রাখেননি। নিজেই তার স্বামীর করা পুরুষের চরিত্রে মঞ্চে অভিনয় করেছিলেন। 1931 ভারতীয় চলচ্চিত্র সবাক হয়। এই আকস্মিক উত্থানে ভ্রাম্যমাণ থিয়েটার কোম্পানিগুলি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। একসময় অবসান ঘটে তাদের। অবসান ঘটে পরিবারের যাযাবর বৃত্তি। কমলাবাই অভিনীত শেষ ছবি 1980 সালে মুক্তিপ্রাপ্ত গেহরাই। 1992 সালে মুক্তি পায় কমলাবাইয়ের ওপর রীনা মোহন নির্মিত একটি তথ্যচিত্র। দুর্গাবাই ও কমলাবাই সেদিন অন্ধকারে পা বাড়াতে সাহস করেছিলেন বলেই আজ লক্ষ লক্ষ নারী রূপলী পর্দার আলোয় নিজের জায়গা করে নিতে পেরেছেন। এই দুই ভারতীয় বীরাঙ্গনার লড়াইকে আজ আমাদের সশ্রদ্ধ কর্নিশ। ইতিহাস তাদের মনে রাখুন বা না রাখুন, দ্য শো মাস্ট গো অন। তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত। আজ এখানেই শেষ করছি। নমস্কার।